সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী রিমন রহমান, তার কাছ থেকে জানবো এবারের বাজেট সম্পর্কে। রিমন, সকালেই তো আমরা দেখলাম যে অর্থমন্ত্রী বেশ খোশ মেজাজে সংসদ ভবনে প্রবেশ করলেন। তার কাছ থেকে সাংবাদিকরা কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সংসদে প্রবেশ করেছেন, কারণ 10টায় কিন্তু বিশেষ যে মন্ত্রিসভা বৈঠক বাজেটকে কেন্দ্র করে হয়ে থাকে সেটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি এখনও চলছে, 1.5 ঘন্টার মতো হয়ে গেল বৈঠক। এই বৈঠকে কিন্তু মূলত বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো পর্যালোচনা হবে, বাজেটের আকার, বাজেটের ঘাটতি, রাজস্ব, পাশাপাশি বৈদেশিক ঋণ, জিডিপি লক্ষ্য, মূল্যস্ফীতি সহ সার্বিক বিষয় এখানে কিন্তু উপস্থাপন করা হবে এবং সেই বিষয়গুলোর উপরে কিন্তু মন্ত্রী পরিষদে যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন মতামত দেবেন এবং প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা বা পরামর্শ এখানে থাকতে পারে। আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছেন যে আসলে বাজেটটি একটি সংকটকালীন সময় দেওয়া হচ্ছে এবং যখন অর্থনীতিতে একটি নানামুখী সংকট চলছে এবং সেই সংকটকে সামাল দেওয়ার জন্যই কিন্তু আসলে এই বাজেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বাজেটটি বড় হচ্ছে এবং 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেখানে কিন্তু ঘাটতি 2,43,000 কোটি টাকা এবং সেই ঘাটতি অর্থায়নে বিভিন্নভাবে ব্যাংকের উপর নির্ভরশীলতা রয়েছে। রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে কিন্তু পূরণ করার জন্য বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের কৌশল নেওয়া হতে পারে দেখতে পেয়েছি করা হয়েছে। মূল্যস্ফীতি কিন্তু এখন রুহি 9% উপরে অবস্থান করছে এবং পণ্য এবং সেবা দুটি। সেক্ষেত্রে কিন্তু সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায়। সেই জন্য এই বাজেটে 7.5% মূল্যস্ফীতি নির্ধারণের একটি কথা বলা হবে এবং সেখানে 9% থেকে 7.5% নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের বাজার ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নত করা যায়, পণ্যমূল্যর কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে কিন্তু বাজেটে প্রচেষ্টা থাকবে। তার মধ্যে একটি হচ্ছে যে বিভিন্ন খাদ্যপণ্য বা ভোগ্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটি কর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ বড় সংখ্যক পণ্য, ধান, চাল, তেল সহ ব্যাপক সংখ্যক পণ্যে কর ছাড়ের একটু সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যে আমদানি পর্যায়ে যে শুল্কগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে দেখা যাবে যে আসলে যে পণ্যগুলো আমদানি করতে হয় এবং যে পণ্যগুলো এখানে স্থানীয়ভাবে উৎপাদিত হয় সেই পণ্যগুলো যাতে বাজারে নিয়ন্ত্রিত থাকে এবং সাধারণ মানুষের কাছে থাকে, পৌঁছে যায় কম দামে, সেই বিষয়টি কিন্তু সরকার নিশ্চিত করার একটি চেষ্টা চালাবে। রিমন, আরেকটা প্রশ্ন আপনার কাছে। সমৃদ্ধির অভিযাত্রার এই পথ নকশায় প্রবৃদ্ধির প্রাক্কলন কত হচ্ছে? আসলে রুহি, মোট দেশজ উৎপাদন কিন্তু খুবই কম, কারণ বৈশ্বিক বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের যে প্রক্ষেপণ আমরা দেখছি অথবা যে সার্বিকভাবে যে এখন উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি সেটি কিন্তু খুবই কম মানে 3.5, 4 এবং বিভিন্ন দাতা সংস্থাগুলো যেগুলো 5-এর নিচে প্রক্ষেপণ করেছে এই অর্থ বছরে হবে। সেক্ষেত্রে কিন্তু সরকারের একটি সাহসী প্রক্ষেপণে আমি বলবো বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, সেটি 6.5% তারা জিডিপি প্রবৃদ্ধি করতে চায় এবং সে কারণে কিন্তু বাজেটে তাদের বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেয়া, ব্যবসায়ীদেরকে কর ছাড় দেওয়া, বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী প্রচেষ্টা বা সুবিধা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। এখানে বাজেট বক্তৃতায় হয়তো অর্থমন্ত্রী 3টা জানাবেন যে আসলে কি কি ছাড় দেবেন, তবে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে উৎপাদন বাড়াতে চায় সরকার এবং বিনিয়োগকে আকৃষ্ট করতে চায়, কারণ বিনিয়োগ না বাড়লে পরে, উৎপাদন না বাড়লে কর্মসংস্থান নিশ্চিত হবে না। কর্মসংস্থান নিশ্চিত না হলে কিন্তু দেশে একটি সংকট তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই বিষয়টি কিন্তু অর্থমন্ত্রী অনুধাবন করেছেন এবং যে কারণে কিন্তু জিডিপির যে প্রবৃদ্ধি সেটি কিন্তু বৃদ্ধির জন্য নানামুখী প্রচেষ্টা আমরা জানতে পেরেছি যে বাজেটে থাকবে এবং সেক্ষেত্রে আমদানিকৃত পণ্য বা দেশে যে উৎপাদিত পণ্য সেই পণ্যের কিন্তু কর ছাড় দেওয়া হচ্ছে। দেশে উৎপাদিত যাতে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আরও সুবিধা নিশ্চিত হয় সেজন্য কিন্তু ব্যাপক সংখ্যক পণ্যে কিন্তু কর ছাড়ের একটি বিষয় আমরা জানতে পেরেছি যে এই বাজেটে দেওয়া হবে। রুহি। রিমন, আপনাকে ধন্যবাদ।